অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না। দেখে মনে হলো যেন দুজনের একসাথে সুন্নতে খতনা ছোটকালে করালে যাওয়া হয় না। কিছু উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন এবং তারা তাদের আখের গুছিয়ে ফেলেছেন। হতাশা থেকে কি এমন কথা বলছেন, অথবা তিনি তার প্রাপ্যটা পাচ্ছেন না বলে কি এমন প্রশ্ন বা এমন অভিযোগ তিনি করতে পারেন কিনা, বা আপনার নজরে এসেছে এমন কোন উপদেষ্টা আছে কিনা যারা সেফ এক্সিট চাচ্ছেন? উনি ইন জেনারেল কথাটা বলেছেন। আসলে টোটাল সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের কারণে ওনার মধ্যে অনেকগুলো ফ্রাস্ট্রেশন আসছে, হতাশা এসছে। ওটা ব্যক্তিগত নয়, ন্যাশনাল হতাশা। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, উনি যেটা সেফ এক্সিট বলছেন, এই সেফ এক্সিটের সঙ্গে মূলত যে শব্দটি জড়িত সেটি হলো একেবারে নিরাপদে পালিয়ে যাওয়া, বোরকা পরে পালিয়ে যাওয়া, তারপর সে মানে গর্তের মধ্যে পালিয়ে থাকা, সীমান্তে পালিয়ে দেওয়া, হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়া, কেউ যেন ধরতে না পারে, বুঝতে না পারে। পালিয়ে যাওয়ার সময় অনেকগুলো টাকা পয়সা নিয়ে যাওয়া, যেখানে পালাবেন সেখানে গিয়ে নিরাপদে নিশ্চিন্তে বসে বসে পোলাও কুরমা খাওয়া যায়, ঠিক এরকম টাকা পয়সা আগে চুরি চামারি করে সেখানে পাঠিয়ে দেওয়া। তা এই যে নর্মাল পালানো, মানে একটা চোরের যে পালানো, একটা ডাকাতের পালানো, একটা ছিনতাইকারীর পালানো, আর একজন রাজনীতিবিদ বা ক্ষমতাধরের পালানোর মধ্যে অনেক ডিফারেন্স। সেই ডিফারেন্সটাই মূলত সেফ এক্সিট দিয়ে বলা হয়। যখন কেউ চুরি করে ধরা পড়ে, সে গণপিটুনির ভয়ে পালায়, তো তখন তার ধনসম্পদের কথা চিন্তা থাকে না। কিন্তু যখনই এই রাজনীতিবিদদের পালানোর প্রসঙ্গ আসে, এটাকে ভদ্র ভাষায় সেফ এক্সিট বলা হচ্ছে। এখন যারা সেফ এক্সিট নিতে চাচ্ছেন, অতীতে এটা নতুন নয়। আমাদের দেশে যতবারই রাষ্ট্র ক্ষমতা আসছে, ততবারই যে অল অন এ সাডেন যখন আনএক্সপেক্টেডকে ক্ষমতা আসে, সেটা 1/11-এর সময় আসুক, 52-এর সময় আসুক, তারা খুব অল্প সময়ের মধ্যে টাকা কড়ি রোজগার করে, বিদেশে টাকা পাচার করে, আর সময় মতো বিদেশে পালিয়ে যায়। লন্ডনে, আমেরিকা, দুবাইতে, বেগম পাড়া, এরকম অহরহ ঘটনা ঘটছে। তো এই সরকার যখন ক্ষমতায় এলো, এই নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত, ওনাদের তো আসলে একটা বিরাট অবদান আছে। এবং আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না। পালানোর মতো যে বয়স দরকার, মানে যে কৌশল দরকার, ওটা এখনও রপ্ত করতে তাদের আরও 10-15 বছর লাগবে। ফলে ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ, তারা জীবন যুদ্ধে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তো এদের মধ্যে যদি নাহিদ সাহেবের কথার মতো কেউ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকেন, মন্দ কাজে জড়িত হয়ে থাকেন, এবং তার মধ্যে যদি গণপিটুনি খাওয়ার ভয় থাকে, সঙ্গতির কারণে তিনি পালাবেন। এবং এখানে সেফ এক্সিট বলতে অপরপক্ষের সাথে নেগোসিয়েশন সাধারণত এটা হয় না। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়ে গেছে, এবং রাজনীতিটা এখন এমন যাকে বলা হয় সংঘাতপূর্ণ হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে, হ্যান্ডকাপ পরা হচ্ছে, তাও আবার পিঠ মোড়া করে বেঁধে। সালমান এফ রহমান সাহেবের মতো মানুষ, যেখানে বাংলাদেশে তার বাবা 1948-এ মিনিস্টার ছিলেন, তার মতো লোকরা ধরলো, দাড়িও কামালো, মোছও কামিয়ে দিল, এরপর তাকে পিঠমোড়া করে বাঁধলো, তাকে এবং আনিসুল হক দুজনকে আইনমন্ত্রী একই অবস্থা করলো, করে দুজনের পরনে নতুন লুঙ্গি পরাই দিল। এমন লুঙ্গি পরিয়ে দিল, দেখে মনে হলো যেন দুজনের একসাথে সুন্নতে খতনা ছোটকালে করালে যাওয়া হয় না, মানে একসাথে 3-4 জন ছেলেকে সুন্নতে খতনা করায়, মুসলমানি করায়, এরপরে তাদেরকে নতুন লুঙ্গি পরায় দেয়। এবং এদের দুজনকে দাড়ি মোছ কামানোর পরে এমনভাবে উপস্থাপনা করা হয়েছে, মনে হয়েছে যেন তাদেরকে সুন্নতে খতনা করানো হয়েছে। তো এই যে একটা ট্রেন্ড চালু হলো, উদাহরণ চালু হলো, আপনার কি মনে হয় এটা কি থেমে থাকবে? কখনই থেমে থাকবে না। আগামীতে দেখবেন যে সালমান এফ রহমানের সঙ্গে যা করা হয়েছে তার চেয়ে বেশি করা হবে। একটু জানতে চাই যে এখানে বলা হচ্ছে যে বয়স্ক উপদেষ্টাদের এই উপদেষ্টা বানানো ভুল হয়েছে, এটা এমন অভিযোগ করেছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন যে বয়স্ক উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনা অনভিজ্ঞত রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের পাঠ হয়ে তারা কিছু করতে পারেননি। তারা তো এখন নাতিপুতিদের সাথে খেলার কথা ছিল, তাহলে তারা কেন মানে এই বয়সে আবার উপদেষ্টা হতে এলেন? কি প্রলোভনে বা তারা এমন প্রভাবিত হলেন? না, বয়স্কদের মধ্যে রাশেদের কথা আমি দ্বিমত পোষণ করি। আমার কাছে বরং মনে হচ্ছে যারা তুলনামূলকভাবে বয়স্ক তারা ভালো করছেন। মানে তুলনামূলক আপনি যদি রেজওয়ানের কথা চিন্তা করেন, আসিফ নজরুলের কথা চিন্তা করেন, আদিলুর রহমান শুভ্রের কথা চিন্তা করেন, সেই তুলনায় যদি আপনি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, কিংবা অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা যিনি আছেন ডক্টর সালেহ, কিংবা ধরেন CS আবরার যিনি আছেন শিক্ষা উপদেষ্টা, এবং ফয়জুল কবির খান যিনি উপদেষ্টা আছেন এই যে এখন যোগাযোগ মন্ত্রণালয়ের, তো এদের তো কি বলবো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। যে কোনো পলিটিক্যাল লোকদের সাথে এদের পারফরমেন্স বেটার। উনি এই যে আমি তো ফয়জুল কবির সাহেবকে দেখলাম যে রাজপথে যাচ্ছেন, সেই জ্যামের মধ্যে তিনি সেই হুন্ডাই করে চলে যাচ্ছেন। ফলে রাশেদ কী জন্য বলেছেন আই ডোন্ট নো,
এখন কোনো বুড়া উপদেষ্টা রয়েছেন, আমি জানি না তার সাথে কার এরকম অবস্থা হয়েছে, কিন্তু আমার দৃষ্টিতে দেখছি যে বয়স্ক যারা আছেন অন অ্যাভারেজে তরুণদের চাইতে তারা ভালো করছেন, এবং বয়স্ক একজন লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসেনি। সবচেয়ে বড় ব্যাপার হলো, ঠিক আছে আপনি বলতে পারেন যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, এখন হি ইজ এ গুড ম্যান, ফার্স্টলি হি ইজ গুড ম্যান। একটা ভঙ্গুর সবচেয়ে একটা মানে যাকে বলে এমন একটা মন্ত্রণা, যে মন্ত্রণাটা ভেঙে চলে তছনছ হয়ে গেছে, সেই মন্ত্রণালয়ে একজন লোকে বসিয়ে দেওয়া হয়েছে একেবারে বাই হার্ট অ্যান্ড ডাই হার্ট। হি ইজ এ গুড ম্যান। তার অনেক কথাবার্তা আপনার কাছে মনে হবে যে বাস্তবসম্মত নয়, কিন্তু এই ভদ্রলোক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো দুর্নীতি করেছে, বা অন্য কোনো তার এপিএস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কোনো এপিএস পিএস কিংবা তার যারা মানে এই সচিব, তারপরে অন্যান্য যারা আছে তারা দুর্নীতির সাথে জড়িত হয়েছে, আমি তো এই ধরনের কথা কখনো শুনিনি। তুলনামূলকভাবে তো তাদের ছাড়া কি হাঁসের মাংস খাওয়ার কোনো একজন উপদেষ্টা ছাড়া অন্যান্য উপদেষ্টারা কি হাঁসের মাংস খেতে গিয়েছিলেন কিনা? না, এখন এখানে তো হাঁসের মাংসর ব্যাপারটা তো সামনে আসছে, হাঁসের মাংসের ব্যাপারটা সামনে আসছে, কিন্তু হাঁসের মাংস সে দামি দামি আরও অনেক কিছু যে তাদের খাওয়া হচ্ছে, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। বোঝার চেষ্টা করুন যে একজন উপদেষ্টা, তার পিএস বা তার এপিএস বা তার প্রাইভেট যাকে বলা যায় অ্যাসিস্ট্যান্ট, যেটা পিএ বলা হয়, তো তাদের বিরুদ্ধে যদি 300 কোটি টাকার দুর্নীতি আসে, 400 কোটি টাকার দুর্নীতি আসে এত অল্প সময়ের মধ্যে, তাহলে মালিক মানে চাকরের যদি এই অবস্থা হয়, তা মালিকের অবস্থা কী? আর সবচেয়ে চিন্তা করবেন যে কোনো একটা বাসা, যে কোনো একটা অফিস আদালত, এটা বোঝা যায় যে ওই অফিসের মালিকটা কেমন আপনি বুঝতে পারবেন দারোয়ানটাকে দেখে। মালিকটাকে কেমন, তার সামনে যে পিএসটা বসে আছে, পিএসটা বসে আছে, প্রাইভেট সেক্টর, তাকে দেখলেই বুঝতে পারবেন। একটা মন্ত্রী তিনি বা উপদেষ্টা তিনি কেমন, তার পার্সোনাল স্টাফদের আচার আচরণ দেখলে কিন্তু বোঝা যায়। তো সেই দিক থেকে তরুণরা যারা এখানে আসছেন পুরো জাতিকে শুধু হতাশ করেনি এই যে নাহিদদের মতো লোক। আপনি নাহিদের স্যাক্রিফাইসের কথা চিন্তা করেন, তিনিও তো একটা মন্ত্রী ছিলেন, তো একটা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন। তো তার আশা কি ছিল যে মন্ত্রী সে তারও বড় কিছু হবেন, মানে প্রধানমন্ত্রী হওয়ার। হ্যাঁ, তো সেখানে তার প্রধানমন্ত্রী হয়তো দূরের কথা, এখন যে পরিস্থিতি তার জীবন নিয়ে টানাটানি, তার বক্তব্যটা হলো যে তারা তো সবাই পালাতে পারবে, আমি তো পালাতে পারবো না, আমার কোনো সেফ এক্সিট নেই। তো সেই কারণে সে কী করছে, সে তার মনের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটাই সে প্রকাশ করে ফেলছে যে তার যারা সহকর্মী একসাথে আন্দোলন করেছেন তারা অন্যায় করছেন, দায় নিতে হচ্ছে তাকে। এবং তারা যাকে বসিয়েছেন, এই যে সিনিয়র বলেন, বুড়া বলেন, তাদের যে ব্যর্থতা, পাহাড় সম ব্যর্থতা, এই ব্যর্থতার দায়িত্ব তাকে পোহাতে হচ্ছে। তো যার জন্য এই কথাগুলো তার নিজের অজান্তে তিনি বলে ফেলছেন। এটা ক্ষোভ থেকে নয়, অনেকটা যাকে বলা হয় কখনো কখনো প্রকৃতি এমন কাজ করে আপনি হাঁটতে চলতে ফিরতে মুখ ফসকে সত্য কথাটা বলে ফেলবেন। সত্য কথা বলে ফেলবেন। যে একটু জানতে চাই যে অন্তর্বর্তী সরকার চীন থেকে 15,000 কোটি টাকা ব্যয়ে যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে। উনি তো আর বেশি দিন নেই, আর 3 মাস 3.5 মাস পরে নির্বাচন। এই প্রেক্ষাপটে ওনার এই যুদ্ধ বিমান কেনাটা কতটা যুক্তিযুক্ত, অথবা কোন আশঙ্কা থেকেই তিনি এমন? প্রথমত যে খবরটা আসছে সেটা হলো 26,000 কোটি টাকা। এখানে আপনি কত বললেন? জি, এটা 15,000 কোটি। আপনি না, এটা মূলত 26,000 কোটি টাকার 20টি যুদ্ধ বিমান ক্রয়ের কথা পত্রপত্রিকায় এসেছে। এখন আমরা আসলে বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধ করব? আমাদের আসলে ট্রেনিং বিমানটা খুব বেশি দরকার, প্রচুর ম্যান পাওয়ার তৈরি হলো। এখন আমরা যাদের সাথে যুদ্ধ করব, ভারতের সাথে যুদ্ধ করব, মায়ানমারের সাথে যুদ্ধ করব, ভুটানের সাথে যুদ্ধ করব, এমনকি আরও একটু এগিয়ে যদি চলে যায় তাহলে নেপালের সাথে যুদ্ধ করব। এখন সেই যুদ্ধ করার জন্য যে স্ট্যাবিলিটি, ফাইন্যান্সিয়াল সময় যা কিছু দরকার সেটা কিন্তু এই মুহূর্তে নেই। কাজেই এই যে যুদ্ধ বিমান ক্রয়, এটার 2-3টি নেগেটিভ পজিটিভ আছে। প্রথম নেগেটিভ জিনিসটা বলে নেই যে চীনকে রাজি খুশি করে চীনের তাবেদার হয়ে, পাকিস্তানের তাবেদার হয়ে একটা পুতুল সরকার হওয়ার আগ্রহ থেকে এই ধরনের বড় একটা ডিলে যা মানে হয়তো গিয়েছে। আর এটার ঝুঁকিটা হলো যে আমি যখনই চীনের কোনো যুদ্ধ বিমান কিনছি, মুহূর্তের মধ্যে রাশিয়া শত্রু হয়ে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে, বিকজ আমার এখানে তো মিগ আছে, আমি তো রাশিয়া থেকে এর আগে কিনেছি। এরপরে ফ্রান্স আমাদের শত্রু হয়ে যাচ্ছে, আমেরিকা শত্রু হয়ে যাচ্ছে, এবং সবচেয়ে বেশি বড় শত্রু হয়ে যাচ্ছে ভারত। কারণ আমি যেই মিলিটারি পাওয়ারটাই বাড়াচ্ছি না কেন, সঙ্গে সঙ্গে সেটা ভারতের কাউন্টার চলে যাচ্ছে। তো অন্যদিকে যেটা হচ্ছে যে আমি যদি 26,000 কোটি টাকা দিয়ে 20টি যুদ্ধ বিমান কিনি, সঙ্গে সঙ্গে যাকে বলা হয় আমেরিকা বলবে যে আমার তো বোয়িং কেনার কথা, এই মুহূর্তে তুমি 40,000 কোটি টাকা দিয়ে বোয়িং কিনো। তো এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যার একমাত্র দায়িত্ব কেবলমাত্র সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠান করা, আর নির্বাচন অনুষ্ঠান করার জন্য যতটুকু আইন শৃঙ্খলা রক্ষা করা দরকার, এই জন্য
ডে টু ডে রুটিন কাজ। কিন্তু এর বাইরে গিয়ে এরা শুধুমাত্র খাজুরি আলাপ। আজকে ঐক্যমত্য কমিশন, কালকে পিআর পদ্ধতি, পরশুদিন 50 বছর ক্ষমতায় থাকতে হবে, তারপরের দিন 5 বছর ক্ষমতায় থাকতে হবে, আজকে ইটালি যেতে হবে, কালকে আমেরিকা যেতে হবে। মানে আননেসেসারি কর্ম করে করে তারা তাদের নিজেদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটাও এই যে সেফ এক্সিটের প্রশ্ন তো এমনি এমনি আসেনি, নষ্ট করে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে আমাদের যে পুরো জাতির ভবিষ্যৎটি মানে দেশের অর্থনীতি তো এখন একটা ভঙ্গুর অবস্থার দিকে মানে চলছে। এমন পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে এই 26,000 কোটি টাকা ব্যয় করা কোনো ধরনের যুক্তিযুক্ত বা যৌক্তিকতা আছে কিনা। 26,000 কোটি টাকা ব্যয় করার কোনো যৌক্তিকতা নেই। এক, উনি যে জাতিসংঘে গেলেন, বলা হয়ে থাকে যে 700 কোটি টাকা নাকি খরচ হয়েছে, হোয়াট এভার মেবি। 104 জন লোক নিয়ে জাতিসংঘে ওনার যাওয়ার কোনো দরকারই ছিল না। উনি যদি পররাষ্ট্র সচিব, তাকে সহ একা পররাষ্ট্র সচিব যেতেন, জাতিসংঘে একটা ভাষণ দিয়ে আসতেন, সব মিলিয়ে আমাদের 1 কোটি টাকা খরচ যেত না। কিন্তু এত বড় একটা বহর নিয়ে উনি কেন গেলেন? আবার যখন শুনছি ইটালিতে কি যেন ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন যেটা আছে FAO, এটার একটা অনুষ্ঠানে তিনি যাচ্ছেন। সো এরকম শুধুমাত্র যুদ্ধবিমান কেনা না, আরও অনেক ক্ষেত্রে যে এই সরকারের ঋণ, আপনি শেখ হাসিনা যে পরিমাণ রেখে গিয়েছিলেন তার সাথে আরও প্রায় $12 বিলিয়ন অতিরিক্ত ঋণ গত 1 বছরে আমাদের বিদেশ থেকে যোগ হয়েছে এর সাথে। তো ইটস নট আ ফেয়ার, ইট ইজ ভেরি আনফেয়ার। আমরা সবাই মানে ডুবে যাচ্ছি। জনাব গোলাম মোল্লা রনি, একটা বিষয় নিয়ে খুব কিন্তু আলোচনা হচ্ছে সম্প্রতি, সেটি হচ্ছে যে গণমাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গাতেই আলোচনা তুলছে একটি বিষয়। সম্প্রতি 2টি চ্যানেলের অনুমতি পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষ বলছে পুরনো সিস্টেম অনুসরণ করে টেলিভিশন দুটিকে লাইসেন্স দেওয়া হয়েছে, কারণ একটি টেলিভিশন মালিক আবার এনসিপির মিডিয়া উইংয়ের প্রধান। কিন্তু তারা বলছে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম গড়বেন। কিন্তু এখানে তো দেখা গেল যে সেই পুরনো সিস্টেম যাদের মানে পরিচয়ের উপরে নির্ভর করে কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে। তাহলে ফ্যাসিবাদ মুক্ত হবে কিভাবে? যিনি আসবেন এই লাইসেন্স নিয়ে, তিনিও তো তাদের পক্ষেই কথা বলবেন না। মূলত আমরা বলছি শেখ হাসিনা গেছেন, তো শেখ হাসিনা গেছেন, কিন্তু তার যে শাসন ব্যবস্থা, তার যে চিন্তাধারা, এবং তিনি যে ঐতিহ্যটা রেখে গেছেন, ট্র্যাডিশনটা রেখে গেছেন, লিগ্যাসিটা রেখে গেছেন ইন এ পজিটিভ। আর নেগেটিভ অর্থে তিনি অন্যান্য যে সকল জুলুম, পীড়ন, মামলা, মোকদ্দমা, এই জিনিসগুলো যে রেখে গেছেন, কোনোটাই তো কমেনি, এটা বরং বেড়ে গেছে। এখন সেই তুলনায় আপনি চিন্তা করেন যে এনসিপির যারা নেতৃবৃন্দ, তারা চিন্তা করবে যেখানে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামীণ ফোন সুযোগ নিচ্ছে, তিনি নিজে স্টারলিংকের কোম্পানিকে মানে অনুমোদন দিলেন, তিনি নিজে ম্যান পাওয়ারের লাইসেন্স নিলেন, বিশ্ববিদ্যালয়ে নিলেন। তো তিনি যদি এই জিনিসগুলো করতে পারেন, তাহলে আমি এনসিপি হিসেবে এই আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, আমরা কেন একটা টেলিভিশনের লাইসেন্স নিতে পারবো না? তাদের এই দাবি নিতান্ত যৌক্তিক। ফলে আপনি যদি প্রশ্ন তুলতে চান, তাহলে এই যে দুটো টিভি লাইসেন্স যে দেওয়া হলো বা যারা পেল, এটাকে সেপারেট করবেন না। সেপারেট না করে এই জমানাতে গত 14 মাসে প্রথম দিন থেকে এ পর্যন্ত যা কিছু হয়েছে, অর্থাৎ এই যে একজন স্বাস্থ্য উপদেষ্টা, তিনি চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাচ্ছেন, এটা নিয়ে প্রশ্ন করেন। আপনি প্রশ্ন করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন 14 বার আবার এই যখন 15 বার আমি তাহলে একটু জানতেই চাই, আপনি যেহেতু বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে যে কেন চিকিৎসা করাচ্ছেন, স্বাস্থ্য উপদেষ্টা তো দেশেই চিকিৎসা করানোর কথা, কারণ তিনি তো আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, দেশের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন, তাহলে তিনি কেন বিদেশে যাবেন? এটাই তো প্রশ্ন। তিনি যে বিদেশে যাচ্ছেন, মূল ব্যাপারটা হলো যে এই যে সরকারের যদি কমিটমেন্ট থাকতো জনগণের প্রতি, লাজ লজ্জা থাকতো, মানে লজ্জা এবং শরম থাকতো। এর কারণ হলো যে এখানে যারা আসছেন তারা বহুদিন ধরে আমাদেরকে ভালো ভালো কথা শুনিয়ে আসছেন। এখন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি গরিবের ব্যাংকার, মানে গরিব মানুষের কাছ থেকে ঋণ দেন, ঋণ গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পোশাক আশাক দেখে মনে হয় যেন মানে একটা 200 টাকার পাঞ্জাবি পরেন, পাজামা পরেন। তো এই 200 টাকার পাজামা, পাঞ্জাবি বা 100 টাকার একটা কেস পোশাক আশাক দেখে সেরকম মনে হয়। সেই মানুষ এমন একটা রুমে থাকছেন ইংল্যান্ডে, 7 স্টার হোটেলে, যেটার ভাড়া নাকি 40 লাখ টাকা পার ডে। তো পার ডে 40 লাখ টাকা যে রুমের ভাড়া, তো ওই পোশাক নিয়ে ওই রুমে থাকছেন, এটা কি মিলে বলেন তো? কখনোই মিলে না। বা আপনি গ্রামীণ ব্যাংক বলছেন, গ্রামীণ ব্যাংকে একজন অফিসারকে আমরা যখন ছোট, তখন আমি দেখেছি যে MA পাস করে আসছে একটা ছেলেকে 700-800 টাকা বেতন দিয়ে সেই গ্রামে তাকে
ডিউটি করতে পাঠিয়েছে, দেয়া হচ্ছে। হ্যাঁ, এবং তাকে মোটিভেট করা হয়েছে যে তুমি তো গ্রামে দরিদ্রের সেবা করছো, সব কিছু করছো, অথচ সেখানে দেখা গেল যে মোর দ্যান 50%, 60%, 70% ইন্টারেস্ট নিয়ে সেই গরিব মানুষকে তস নস করে দিয়ে আপনি দেখেন কত বড় একটা গ্রামীণ ফোন তৈরি করা হয়েছে, কত বড় একটা গ্রামীণ ব্যাংক ভবন তৈরি করা হয়েছে, কত বড় একটা গ্রামীণ সেই সেন্টার তৈরি করা হয়েছে, ইউনুস সেন্টার তৈরি করা হয়েছে। তো এই জিনিসগুলোর সঙ্গে না আসলে মিলে না। তো না মেলার কারণে কি হলো, এই যে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, এই রাষ্ট্র ক্ষমতার ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সঙ্গী সাথী, তার উপদেষ্টা মণ্ডলী, যাদেরকে নিয়ে আমাদের একটা বিরাট স্বপ্ন ছিল, পুরো স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেছে। এবং তারা তাদের মনের মধ্যে তারা যা করতে চায় এটা এখন প্রকাশিত হয়ে গেছে। ধন্যবাদ। একটু জানতে চাই যে একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মধ্যে তিনি শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। আপনিও কি দেখতে পাচ্ছেন কিনা? না, শেখ হাসিনা, কারণ আমরা দেখেছি যে তার যে জেলা আছে কুমিল্লায়, তিনি যে পরিমাণ বরাদ্দ নিয়েছেন, গোপালগঞ্জে শেখ হাসিনা গোপালগঞ্জের জন্য একই বরাদ্দ নিতেন, এমন অভিযোগ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যে কুমিল্লা জেলা আর একটি গোপালগঞ্জ। মানে যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষক এই কথা বলেছেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদেরকে বলি, আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের কোনো নেতার তুলনা হতে পারে, দুর্নীতিবাজ ওয়ার্ড পর্যায়ের কোনো নেতার তুলনা হতে পারে। মানে এখনও তাদের যে তারুণ্য, তাদের যে বয়স, সেটা আওয়ামী লীগের কারোর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনা অনেক অন্যায় করেছে, অনেক দুর্নীতি করেছে, কিন্তু তিনি যে মাইলস্টোন তৈরি করেছেন রাজনীতিতে, অনেক কিছুতে তার মাইলস্টোন তৈরি হয়ে আছে বাংলাদেশে। তো সেই মাইলস্টোনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসেরও তুলনা করা যাবে না, তার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করা যেতে পারে, এর সাথে তুলনা করা যেতে পারে। তো কাজেই ভালো বলেন মন্দ বলেন, আমরা সেই তুলনার যে জায়গাটা, ওখানে নামে সে কাউকে পদে বসালেই সে রাজা হয়ে যায় না। আপনি একটা ইঁদুর, সেই ইঁদুরকে নিয়ে আপনি সুন্দরবনে ছেড়ে দিয়ে যদি তার মানে পুরো একটা বাঘের সেই যাকে বলা হয় একটা বেলুন, সেই বাঘের বেলুনের মধ্যে একটা ইঁদুর ছেড়ে দিয়ে বলে তুমি হাঁটো, সুন্দরবনের কেউ তাকে বাঘ বলে মনে করবে না, কোনো পশুও তাকে মনে করবে না। তো আমাদের এই যে ক্ষমতার যে পালা পরিবর্তন, অনেক মানুষকে আমরা ক্ষমতা দিয়েছি, ক্ষমতায় বসিয়েছি, কিন্তু এরা যে ক্ষমতাধর, এরা যে রাজনীতিবিদ, এরা যে কাজ করতে পারে কর্মঠ গত এক বছরে সেটা আমরা দেখিনি। বরং আমাদের কাছে মনে হয়েছে আমরা তাদেরকে ওভার রেটিং করিয়ে, একটা ফুলিয়ে ফাঁপিয়ে 100 গুণ বড় করে তাদেরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এখন আমরাও ভয়ে আছি, তারাও ভয়ে আছে কখন যেই তাদের যে বেলুন ফানুস এটা ফুটো হয়ে যায়। এবং সেই ফুটো হয়ে যাওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার সঙ্গে শেখ হাসিনার তুলনা হবে কেন? বরং ওই যে মুরাদনগর, তার যে এলাকায়, ওই এলাকায় গিয়ে দেখেন যে তার বাবা একটা মেম্বার ও না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যদি ফ্যামিলি দেখেন, তাহলে তার বাবার পোশাক দেখেন, মেকআপ দেখেন, গেট আপ দেখেন। আপনি যদি নাহিদকে আমরা ওভার রেটিং করেছি, কিন্তু নাহিদের বাবাকে যদি আপনি মূল্যায়ন করতে যান, আপনি গিয়ে দেখবেন সে গরুর হাটে রিজার্ভ নেওয়ার জন্য দৌড়াচ্ছে, এবং নাহিদ ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তার বাবার ওজন দ্বিগুণ হয়ে গেছে, বিশাল পেট হয়ে গেছে। তো ওটা হলো রিয়াল সিনিয়রিও। তো সেখানে এই পেটটা কি মানে রাজনীতির বাতাস অথবা হচ্ছে মানে সুবাতাস? এটা হলো যে এগুলো মেদ ভুঁড়ি যেটা হয়, এটা স্নেহ জাতীয় পদার্থ, মানে মাখন কি পোলাও কোরমা খাবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আপনার ভুঁড়ি হয়ে যাবে। আপনি যে এখন যে সমস্ত ছেলেদেরকে দেখছেন, তারা যখন বিপ্লবী ছিল, তাদের চেহারার মধ্যে একটা যোদ্ধা ভাব ছিল, তাদেরকে দেখলেই মনে হতো তারা আমাদের সন্তান। আর এখন তাদের দেখলেই আমাদের ভয় লাগে, যে আল্লাহ, এদের না জানি কত ক্ষমতা, আমাদের এখন এসে একটা কথা বলবো, আমাদের গলা টিপে ধরে কিনা, গালের উপর একটা চল বসায় দেয় কিনা, খামচি দেয় কিনা, এই যে তাদেরকে দেখে আমরা ভয় পাচ্ছি। আপনি চিন্তা করেন যে এরা যে ফ্যামিলিগুলো থেকে আসছে একেবারে সাধারণ, এখন দেখা গেল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা কি এলাকা থেকে মাস্তানি করতেছে, তারপরে নাহিদের বাবা মাস্তানি করছে। এটা তো এক বছর আগে আনবিলিভেবল, কল্পনাই করা যেত না, বাট ইট ইজ হ্যাপেনিং। তো কাজেই আর যা হোক না কেন, আমরা এদেরকে মূল ধারার যারা রাজনীতিবিদ, সেটা বেগম জিয়া হন, শেখ হাসিনা হন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হন বা বঙ্গবন্ধু হন, এদের সাথে আমরা যেন ভুলেও এদেরকে তুলনা না করি, এটা আমি অনুরোধ করবো। এদের সঙ্গে হয়তো দেখা গেল যে 111-এর সময় না এরকম, মানে এইবার যা আসছে